মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন মিডনাইট স্পেশাল। আজ আপনাদের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরোক। বিভূতিভূষণ জন্মেছিলেন 1894 সালের 12ই সেপ্টেম্বর। বাংলা সাহিত্যের পাঠক মূলত তাকে চেনেন পথের পাঁচালী এবং অপু সৃষ্টিকর্তা রূপে। পথের পাঁচালী ছাড়াও তার বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে আছে অপরাজিত, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল, অশ্বিনী সংকেত ইত্যাদি। ছোটদের গল্পের মধ্যে লিখেছেন একটি ভিন্ন স্বাদের মজার গল্প বাষ্পবদল। কিশোরদের জন্য লিখেছেন চাঁদের পাহাড়, আজও আমাদের কাছে জনপ্রিয়। 1950 সালে 1 নভেম্বর মাত্র 55 বছর বয়সে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। আজ মিডনাইট স্পেশালে তারই লেখা একটি গল্প আরোক। এই গল্পটি আমরা নিয়েছি দীপায়ন থেকে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অলৌকিক গল্প সম্ভার থেকে। প্রধান চরিত্রে বিনায়ক সিং এবং ঠাকুরদা। গল্প পাঠে সুমন, গল্পের সূত্রধর রাহুল। শুরু হচ্ছে আরোক। লাহোর মিউজিয়ামে যখন চাকরি করতাম সে সময় লাহোরের বিখ্যাত দেশবন্ধু কাগজের সম্পাদক বিনায়ক দত্ত সিং মহাশয়ের সঙ্গে আমার যথেষ্ট আলাপ হয়। মিস্টার সিং প্রাচীন সম্ভ্রান্ত বংশের সন্তান। তাদের আদি বাসভূমি পাঞ্জাবে নয়, রাজপুতানার কোটা রাজ্যে। 3 পুরুষ পূর্বে তার পিতামহ রাজকার্য উপলক্ষে এসে পাঞ্জাবে বাস করেন। সেই থেকে তারা দেশ ছাড়া। সন্ধ্যের পর তার বৈঠকখানায় গিয়ে বসতাম এবং দেওয়ালে টাঙানো পুরনো আমলের বর্ম, কুঠার, পতাকা, বল্লম প্রভৃতির রাজপুতের যুদ্ধাস্ত্র সম্বন্ধে নানা ইতিহাস ও আলোচনা শুনতে বড় ভালো লাগতো। রাজপুতানার বিশেষ করে কোটা রাজ্যের ইতিহাস সম্বন্ধে মিস্টার সিংয়ের জ্ঞান খুবই গভীর। কিন্তু সে সকল কথা নয়, আমি একটা আশ্চর্য ঘটনা বলবো। মিস্টার বিনায়ক দত্ত সিংয়ের মতন সম্ভ্রান্ত ও শিক্ষিত লোকের মুখে না শুনলে আমিও হয়তো এই কাহিনী হেসে উড়িয়ে দিতাম। একদিন শীতকালে বিকালে মিস্টার সিংয়ের বৈঠকখানায় গিয়ে বসেছি। ভীষণ শীত সেদিন। 2 পেয়ালা গরম চা পান করার পর তাওয়াক টামাক টানছি। মিস্টার সিং ধূমপানে অভ্যস্ত নন। হঠাৎ কি মনে করে জানি না আমি তাকে বললাম, মিস্টার সিং, আপনি অপদেবতায় বিশ্বাস করেন? মিস্টার সিং একটু চিন্তা করে বললেন, হ্যাঁ করি। দেখেছেন ভূতটুত? না, এ আমার কথা নয়, আমার ছোট ঠাকুরদার জীবনের ঘটনা। যদি এই ঘটনা না ঘটতো আমাদের বংশে, তবে আজও আমরা গোটা রাজ্যে মস্ত বড় খানদানি তালুকদার হয়ে থাকতে পারতাম। লাহোরে এসে চাকরি করতে হতো না। সে বড় আশ্চর্য ঘটনা। কিরকম? শুনুন তবে। আমার ছোট ঠাকুরদা আমার পিতামহের আপন ভাই নন, বইমাত্র ভাই। তিনি মস্ত বড় শৌখিন মানুষ ছিলেন, আর ছিলেন খুব সুপুরুষ। আমি বিনায়ক দত্ত সিংয়ের দীর্ঘ গৌরবর্ণ ও বলিষ্ঠ দেহের দিকে চেয়ে সে কথা অবিশ্বাস করতে পারলাম না। তারপর তিনি বলে গেলেন, আমি যখন তাকে দেখেছি তখন আমার বয়স খুব কম, কিন্তু তিনি তখন বদ্ধ উন্মাদ একদম। কেন তিনি উন্মাদ হলেন সেই ইতিহাসের মূলেই এই গল্প। তিনি উন্মাদ হওয়াতে কোটা রাজদরবারের আইন অনুসারে তার ভাগের সব সম্পত্তি আমাদের হাতছাড়া হয়। সে কথা জানকে আসল গল্পটা বলি। বিনায়ক দত্ত সিং তার অনবদ্য উদ্ধৃতে সমস্ত গল্পটা বলে গেলেন। মধ্যে মধ্যে আমি তাকে নানা প্রশ্ন করেছিলাম। সেসব বাদ দিয়ে শুধু গল্পটাই নিজের ভাষায় প্রকাশ করলাম।
আমাদের গ্রাম থেকে কিছু দূরে কোটা দরবারে একটা সৈন্যদের আড্ডা ছিল। আমার ঠাকুরদাদা সেই সৈন্যদের আড্ডায় মাঝে মাঝে যেতে, মদ খেয়ে ফুর্তি করতে। তার দু একজন বন্ধু সেখানে ছিল, তাদের সঙ্গে নেশাতেই সেখানে যাওয়া। একবার জ্যোৎস্না রাতে তিনি আর তার দুই বন্ধু খেয়ালের মাথায় বড়ি নদীতে স্নান করতে যাবেন বলে ঘোড়ায় করে বেরোলেন। বড়ি নদী মরুভূমির মধ্যে দিয়ে 3 শাখায় ভাগ হয়ে সাবলীন গতিতে বয়ে গেছে। যে সময়ের কথা বলা হচ্ছে তখন ওই তৃষ্ণতা নদীর প্রথম ধারাটিতে অউধ জল ছিল না, মাঝের শাখাটিতে ওই হাঁটুখানিক জল, তারপর মাইল ডাক বিস্তৃত চড়া, তার ওপারে আসল ধারা, অনেকখানি জল তাতে। যাবার পথে একজন বন্ধুর কি খেয়াল হলো, তিনি প্রথম ধারার বালির ওপর ঘোড়া থেকে নেমে চিৎপাত হয়ে শুয়ে পড়লেন, আর কিছুতেই উঠতে চাইলেন না। বাকি বন্ধুটি ও আমার ঠাকুরদাদা অগত্যা সেখানে তাকে বালিতে শুইয়ে রেখেই চলে গেলেন। বলাই বাহুল্য, 3 জনের মধ্যে কেউ ঠিক প্রকৃতস্থ অবস্থায় ছিলেন না। আমার ঠাকুরদাদা বড়ধারা অর্থাৎ আসল বড়ি নদীর কাছে এসে পিছন ফিরে চেয়ে দেখলেন তার বন্ধুটি ঘোড়া থামিয়ে বালির চড়ার পশ্চিম দিকে ভীত ও বিস্মিত দৃষ্টিতে চেয়ে আছেন। ঠাকুরদাদা বললেন, ওদিকে কি দেখছো চেয়ে? বন্ধু মুখে কিছু না বলে সেদিকে আঙুল দিয়ে দেখালে আর ইঙ্গিতে ঠাকুরদাদাকে চুপ থাকতে বললেন। ঠাকুরদাদা চেয়ে দেখলেন বালির চড়ার ঠিক মাঝখানে অস্পষ্ট ধরনের কতকগুলি মানুষ মূর্তি চক্রাকারে ঘুরছে। কিছুক্ষণ চেয়ে দেখে মনে হয় ওরা যেই হোক হাত ধরাধরি করে ঘুরে ঘুরে নৃত্য করছে। সেই নির্জন স্থানে রাতে কাদের এমন আমোদ লেগেছে যে লোক চলাচলের অন্তরালে নৃত্য করতে যাবে? বুঝতে না পেরে তারা দুজনেই অবাক হয়ে সেদিকে চেয়ে রইলেন। কাছে কেউ কেন গেলেন না সে কথা আমি বলতে পারবো না, কারণ শুনি হয়তো এদের মত্ত অবস্থায় সব দৃশ্যটার জন্য দায়ী। এই ভেবে তারাও কাউকে কথাটা বলেনি সেই সময়। এরপরে আরো বছর 3 কেটে গেল। তৃষ্ণতা বড়ি নদীর প্রধান স্রোতধারা 3 মাইল উত্তরে মরুভূমির মধ্যে একটা বড় লবণাক্ত জলের হ্রদ আছে। এর নাম নাহারা নিপট অর্থাৎ ব্যাঘ্র হ্রদ। এই হ্রদের দূরে দূরে প্রায় চারিদিক থেকে ঘিরে ধরেছে পাহাড় শ্রেণী। এই পাহাড় শ্রেণী কোথাও 1000 ফুট উঁচু, কোথাও তার চেয়ে বেশি উঁচু। হ্রদ ও পাহাড় থেকে খনিজ লবণ পাওয়া যায় বলে ওটা দরবার থেকে মাঝে মাঝে ইজারা দেওয়া হতো ব্যবসাদারদের। আমার ঠাকুরদাদা আগের ঘটনার প্রায় 3 বছর পরে একদিন এই হ্রদের জলে বালিহাঁস শিকার করতে যাবেন ঠিক করলেন। গভীর রাতে বালিহাঁসের দল হ্রদের জলে দলে দলে চড়ে বেড়ায়, এ কথা তিনি শুনেছিলেন। একটা ছোট্ট ঝুপড়ি বেঁধে তিনি তার মধ্যে লুকিয়ে থাকবেন দিনের বেলায়, কারণ মানুষ দেখলে হাঁসের দল আর নামে না। তারপর সব ঠিকঠাক হলো, কিন্তু 2-1 বৃদ্ধ লোক নিষেধ করল, রাতে নাহারা হ্রদের ত্রিসীমানাতেও যাওয়া উচিত নয়। কেন সে ব্যাপারে তারা স্পষ্ট করে কিছুই বলল না, শুধু বলল জায়গাটা ভালো নয়। ভেজি নামে একজন বৃদ্ধ ভিল আমাদের প্রজা ছিল। সে বলল কোটা দরবারে নিমক মহলের ইজারাদার এক বেনিয়ার সে চাকর ছিল তার যৌবন বয়সে। সেই বেনিয়ার লবণের গুদাম আর আড়ত ছিল নাহারা হ্রদের পার থেকে মাইল খানেক দূরে পাহাড়ের কোলে। সে সময় সে দেখেছে হ্রদের উপর আকাশ হঠাৎ গভীর রাতে যেন দিনের আলোকে আলোকিত হয়ে উঠল। কেমন যেন অদ্ভুত শব্দ হচ্ছে হ্রদের জলে। মোটের ওপর রাতে হ্রদের ধারে কেউ যায় না।
অনেক দিন থেকেই স্থানীয় লোকেদের মধ্যে ভয় রয়েছে। একবার এক রাখাল হ্রদের ধারে রাত কাটিয়েছিল। সকালবেলা তাকে সম্পূর্ণ উন্মাদ অবস্থায় নিমাছের গুদামের কাছে পায়চারি করতে দেখা যায়। আমার ঠাকুরদাদা এসব কলগল্প শুনবার লোক ছিলেন না। তিনি বুঝতেন উত্তি শিকার হল্লা হইচই। লোকটাও ছিলেন দুঃসাহসী ও একগুঁয়ে ধরনের, তাই তিনি জামিনে ঠিক করলেন আর কি। বৃদ্ধ বিল তাকে বলল, হুজুর, হাঁসের দল যদি নামে সে রাতে কোনো ভয় নেই জানবেন। ঠাকুরদাদা জিজ্ঞেস করলেন, কিসের ভয়? বাঘের? তার চেয়েও ভয়ানক কোনো জানোয়ার হতে পারে। কে জানে হুজুর, আমার শোনা কথা মাত্র, ঠিক বলতে পারবো না। তুই সঙ্গে থাক না, বকশিস পাবি। মাফ করবেন হুজুর, 100 টাকা দিলেও যাব না। রাত কাটাবে কে নাহারানি পাড়ের ধারে? প্রাণের ভয় নাই, আমরা ভিল, বাঘকে ভয় করি না। এই হাত দিয়ে কত বাঘ মেরেছি, কিন্তু হুজুর হুজুর বাঘের চেয়ে ভয়ানক জীব কি দুনিয়ায় নেই? আমার ঠাকুরদাদা নাহারার হ্রদ ভালো জানতেন না। ঠিক আমাদের অঞ্চলে হ্রদটা নয়, আমাদের গ্রাম থেকে 40 মাইল দূরে। তখনই তিনি ভিলগ্রাম থেকে রওনা হয়ে 78 মাইল হেঁটে পাহাড় দিয়ে সমতল ভূমিতে নামলেন। দূরে মস্ত বড় হ্রদটার লবণাক্ত জলরাশি প্রখর সূর্য তাপে একেবারে চকচক করছে। জনপ্রাণী নেই কোনো দিকে। বেলা তখনও অনেকখানি আছে। এমন সময় আমার ঠাকুরদাদা হ্রদের ধারে পৌঁছে গেলেন এবং নলখাগড়া ও শুকনো ঘাস দিয়ে সামান্য একটু আবরণ তৈরি করে নিলেন ওই জলের ধারে, যার আড়ালে তিনি বন্দুক নিয়ে লুকিয়ে থাকতে পারেন, হাঁসের দল তাকে টেরও না পায়। সন্ধে নেমে গেল। রাঙা রোদ দূরের পাহাড়ের গা থেকে মিলিয়ে গেছে অনেকক্ষণ। সুন্দর চাঁদ উঠল উবের পাহাড় দিয়ে। কৃষ্ণপক্ষের আধার রাত। একদল সবুজ বন্ডিয়া জলের ধারে নেমে আবার উড়ে গেল। নির্জন নিস্তব্ধ মরুভূমি আর ওই হ্রদ। 2 ঘন্টা পরে জ্যোৎস্না ফুটে উঠল হ্রদের বুকে। ধবধবে জ্যোৎস্না, কৃষ্ণ দ্বিতীয়ার। 2 দিন মাত্র আগে হেমন্ত পূর্ণিমা চলে গেছে। যত রাত বাড়ে তত নামে শীত। শীতের মুখে বালিয়াস আসবার সময়, কিন্তু কই একটা হাঁসও আজকে নামছে না কেন? বৃদ্ধ বিলের কথা মনে পড়ল ঠাকুর দাদার। হাঁসের দল যদি নামে তবে সে রাতে বিপদহীন বলে জানবেন। যদি না নামে তবে কিসের ভয়? বাঘ জল খেতে আসে পাহাড় থেকে। রাত ক্রমে গভীর হলো। অপূর্ব জ্যোৎস্না লোকে মরুভূমির নোনা বালি ও হ্রদের জল কেমন যেন রহস্যময় হয়ে উঠেছে। কোনো শব্দ নেই কোনো দিকে। আমার ঠাকুরদাদা যথেষ্ট দুঃসাহসী ছিলেন, তবুও তার যেন গা ছমছম করে উঠল। জ্যোৎস্নার চেয়ে ছন্ন ছাড়া অপার্থিব রূপে তিনি চামড়ার বোতল বের করে কিছু আরক সেবন করলেন। হঠাৎ হ্রদের তীরের পশ্চিমাংশে চেয়ে দেখে তার মন আনন্দে দুলে উঠল। জ্যোৎস্নার আলোতে আকাশের নিচে একদল বালিহাঁস নামছে।
জ্যোৎস্না পড়ে তাদের সাদা দুধের মতো পাখাগুলো কি অদ্ভুত দেখাচ্ছে। দেখতে দেখতে তারা নেমে এসে হ্রদের ধারের বালির চরে বসলো। জায়গাটা ঠাকুরদাদার ঝুপড়ি থেকে 200 গজের মধ্যে কিংবা তার চেয়ে কিছু বেশি। এত দূর থেকে বন্দুকের পাল্লা পাবে না, বিশেষ করে এই জ্যোৎস্না রাতে। ঠাকুরদাদা ভাবলেন, দেখি ওরা কাছে আসে কিনা, বা আরো হাঁসের দল নামে কিনা। শিকারীর পক্ষে ধৈর্যের মতো গুণ আর কিছুই নেই। এক দৃষ্টিতে হাঁসগুলোকে লক্ষ্য করাই ভালো। কিন্তু পরক্ষণেই ঠাকুরদাদা বিস্ময়ে নিজের চোখ বারবার বুঝলেন। আরও খেয়েছেন বটে, কিন্তু তাতে জ্ঞান হারা হবার বা চোখে এত ভুল দেখবার মতো কি কারণ আছে এখনই? না, তারপর যা ঘটল, যা বিশ্বাস করা না করা আপনার ইচ্ছে মিস্টার ব্যানার্জি, কিন্তু এই গল্প আমি আমার বাবার মুখে অনেকবার শুনেছি। আমাদের বংশের ঘটনা, কাজেই আমি আপনাকে মিথ্যে বলছি বানিয়ে অন্তত এটুকু ভাববেন না। ঠাকুরদাদা দেখলেন সেই হাঁসগুলো সাধারণ হাঁসের মতো নয়, অনেক বড়, অনেক 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 বড়। হাঁসের মতো তাদের চাল চলন নয়। তারপরেই মনে হলো সেগুলো হাঁসই নয় আদতে, সেগুলো মানুষের মতো চেহারা বিশিষ্ট। বেচারি ঠাকুরদাদা আবারও চোখ মুছলেন। ওটা কি? আজ আরো ওইটুকু খেয়ে আমার একই দশা। পরক্ষণেই সেই জীবগুলি জলে নামল। এবং হাঁসের মতো সাঁতার দিয়ে তিনি যেখানে লুকিয়ে আছে তার কাছাকাছি জলে এসে গেল। কৃষ্ণা দ্বিতীয়ার পরিপূর্ণ জ্যোৎস্না রাতে বিস্মিত, ভীত, চকিত, দুঃসাহসী আরব সেবনকারী ঠাকুরদাদা দেখলেন তারা সত্যি হাঁস নয়, একদল অত্যন্ত সুন্দরী মেয়ে। সাদা তাদের পোশাক, জ্যোৎস্না পরে চিকচিক করছে। তাদের হাসি, মুখশ্রী সবই অতীব অদ্ভুত ধরনের সুন্দর। কতক্ষণ ধরে তারা নিজেদের মধ্যে খেলা করলো জলে। রাজহংসের মতো সুটম ধরনের নিঃশব্দে সুন্দর ভঙ্গিতে হ্রদের বুকে সাঁতার দিতে লাগলো। তারপর কতক্ষণ পরে সেটা খুব বেশি ঠাকুরদাদার জ্ঞান তার ছিল না, কারণ তখন ঠাকুরদাদা সময়ের জ্ঞান হারিয়ে ফেলেছে। ওরা সবাই জল থেকে উঠল এবং অল্প পরেই জ্যোৎস্না ভরা আকাশ দিয়ে ভেসে হাঁসের মতোই শুভ্র পাখা নেড়ে অদৃশ্য হয়ে গেল। হ্রদের তীরের বাতাস তখনও তাদের অপূর্বতে ও গন্ধে ভরপুর। আমার ঠাকুরদাদা নিজের গায়ে চিমটি কেটে দেখলেন তিনি জেগে আছেন কিনা। তখন আর তার আলোকের নেশা ছুটে গেছে। একটু পরে রাত ফর্সা হয়ে জ্যোৎস্না মিলিয়ে গেল। তিনি উদ্ভ্রান্ত মস্তিষ্কে হ্রদের পাড় থেকে হেঁটে চলে এলেন পাহাড়ের কোলে। সেখান থেকে পৌঁছলেন ভিলদের গ্রামে। বৃদ্ধ ভিল ভেইজি তাকে বলল, হাঁস নেমেছিল কালকে।
ঠাকুরদাদা মিথ্যে বললেন। বললেন হাঁসের দল নাকি নেমেছিল, কিন্তু তিনি একটাও মারতে পারেননি। এবার কেন মিথ্যে বললেন শুনুন। কি একটা দুর্বার মোহ তাকে টানতে লাগলো দুপুরের পর থেকেই। আবার তাকে যেতে হবে নাহারা হ্রদের তীরে ওই রাতে। ভেইজিকে সত্যি কথা বললে পাছে সে বাধা দেয়, কিন্তু সেই রাতে বুনো বালি হাঁসের দল জলে নামলো, আসল হাঁসের দল। পরপর কয়েক রাত শুধু বন্য হাঁসের দল নামে আর খেলা করে। আমার ঠাকুরদাদার ঝুপড়ির মধ্যে শুয়ে শুয়ে চেয়ে থাকে, বন্দুকের গুলি করতে তার মন সরে না। তারপর আর একদিন শেষ রাতের জ্যোৎস্নায় বন্য হাঁসের বদলে নামলো সেই অদ্ভুত জীবের দল। এদিন তারা আরো কাছে এলো, বন্য রাজহাঁসের মতো সাঁতার দিয়ে বেড়ালো জলজ ঘাসের বনের পাশে পাশে। তাদের অপূর্ব সুন্দর মুখশ্রী জ্যোৎস্নার আলোয় ঠাকুরদাদার মুগ্ধ দৃষ্টির সামনে কতবার পড়ল। রাত ভোর আবার বেশি দেরি নেই, তখনও কিন্তু জ্যোৎস্না আছে। আমার ঠাকুরদাদা কি ভেবে আরকের নেশায় কিংবা ভালো অবস্থায় জানি না, ঝুপড়ি থেকে উঠে ছুটে জলের ধারে চলে গেলেন। বোধহয় ওদের কাউকে ধরতে গিয়েছিলেন। অমনি দ্রষ্টব্য অন্য হাঁসের মতো সেই অলৌকিক জীবের দল তাড়াতাড়ি সাঁতরে গিয়ে কোথায় দূরে চলে গেল, এবং পরক্ষণেই শেষ রাতের বিলিয়ান চন্দ্রালোকে তাদের লঘু দেহ ভাসিয়ে আকাশপথে অদৃশ্য হয়ে গেল। পরদিন দুপুর বেলায় আমার ঠাকুরদাদাকে উন্মাদ অবস্থায় হ্রদের ধারে বালি চড়াইয়ে লক্ষ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখে একজন জেলে তাকে ভিলেদের গ্রামে পৌঁছে দেয়। বৃদ্ধ ভেইজি ঘাড় নেড়ে বলেছিল, হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। ঠাকুরদাদা মাঝে মাঝে ভালো হতেন, আবার উন্মাদ হয়ে যেতেন। ভালো অবস্থায় বাড়িতে এই গল্প করেছিলেন, একবার নয় অনেকবার। মৃত্যুর প্রায় 10 বছর আগে তার মোটেই ভালো অবস্থা আসেনি। বদ্ধ ও উন্মাদ অবস্থায় তার মৃত্যু হয়। বিনায়ক দত্ত সিং গল্প শেষ করলেন। আমি বললাম, খুব অদ্ভুত ঘটনা, কিন্তু তবে সে আমিও জানি, আমাদের দেশের সকলে বিশ্বাস করে না। আজ 50 বছর আগেকার ঘটনা বলছি। কেউ বলে ঠাকুরদাদার অতিরিক্ত আরক সেবনের ফলে ওই সব চোখের ভুল দেখা। বন্য হাঁসকে ভেবেছেন আকাশ পরী। আবার কেউ বলে না, আকাশ পরী দেখলেই লোকে পাগল হয়। সেই বৃদ্ধ ভিল ভেইজি, ও তো সেই কথাই বলতো। হাঁসের দল যেদিন না নামে সেদিন বড় ভয়। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরক। পরিচালনায় পূজা, গল্প পাঠে সুমন, গল্পের সূত্রধর রাহুল, পোস্টার ডিজাইন শুভ সর্দার,
সাউন্ড এবং স্পেশাল এফেক্টে আকাশ দাস।